মাধ্যমিক কল্যাণ গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান পরীক্ষা ফেব্রুয়ারি 20 তারিখে, সময় একদম আর সামনে বাকি নেই। তাই তোমাদের কথা মাথায় রেখে যেটা 8 নম্বর অধ্যায় রয়েছে অর্থাৎ ফুল কেমিস্ট্রি পোর্শনের শর্ট প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীরই দায়িত্ব, কর্তব্য এবং উচিত তারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকটা শর্ট প্রশ্ন তাদের রেডি আছে কি না সেটা নিজেকে পর্যালোচনা করে তবে যেন পরীক্ষা হলে যায়। তাহলে এর আগে তোমরা দেখেছো প্রথম 7টা যে অধ্যায় ছিল অর্থাৎ ফিজিক্স পোর্শন এবং যে কমন পোর্শন থাকে সেখানে আমরা যত ভালো ভালো শর্ট প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছি রসায়ন বিভাগের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখো পর্যায় সারণী চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে মোট কটি মৌল আছে? এবার আমরা জানি 7টা পর্যায় আছে, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে 7টা, যে কোনো পর্যায়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এবার আমাদেরকে জানতে হবে কীভাবে জানতে হবে, 2, 8, 8, 18, 18, 32, 32, 3 নম্বর যেটা হবে সেটা হবে 8টা। এরপরে 2 নম্বর প্রশ্ন, দুটি ক্ষার ধাতুর উদাহরণ দাও, এবং 3 নম্বর প্রশ্ন, দুটি ক্ষারে মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। এখানে যেন একদম না গুলাই। ক্ষার ধাতু হলো যেটা প্রথম শ্রেণীর যে মৌলগুলো রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সেগুলো, এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম এগুলো। এরপরে 4 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা, তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নয়, একদম সঠিক, সত্য। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, কোন হ্যালোজেন মৌলের জারণ ক্ষমতা সবথেকে বেশি? ফ্লোরিন। 6 নম্বর প্রশ্ন, কোন মৌলের পরমাণুর ব্যাসার্ধ সবথেকে বেশি? এটা হবে ফ্রান্সিয়াম হবে। অ্যাকচুয়ালি তুমি সিজিয়াম আমরা আলোচনা করি, অ্যাকচুয়ালি এখানে ফ্রান্সিয়াম যে মৌলটা রয়েছে সেই ফ্রান্সিয়াম মৌলের প্রথমত কিন্তু এটা তরল এবং তেজস্ক্রিয়, তাই যদি বলে তোমাদের ফ্রান্সিয়ামে উত্তর করতে হবে, কিন্তু তোমাদের যদি অপশন দিয়ে দেয় দেখবে ফ্রান্সিয়াম দেবে না, সেখানে প্রথম যে ক্ষার ধাতুগুলো রয়েছে তার মধ্যে সিজিয়াম যদি থাকে সিজিয়াম দেবে, ফ্রান্সিয়াম থাকলে অবশ্যই ফ্রান্সিয়ামটাই দিতে হবে। এরপরে 7 নম্বর দাগের প্রশ্ন, কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় 3 রকমের পদার্থ দেখা যায়? 17 নম্বর শ্রেণী অর্থাৎ হ্যালোজেন শ্রেণীতে। ফ্লোরিন, ক্লোরিন দুটো গ্যাস, ব্রোমিন তরল, এরপরে আয়োডিন যেটা রয়েছে সেটা কঠিন। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার থেকে দেখো আয়নীয় ও সমযোজী বন্ধন, দুটি করে তড়িৎযোজী ও সমযোজী যৌগের উদাহরণ দাও। তাহলে তড়িৎযোজী যৌগ কোনগুলো, সমযোজী যৌগ কোনগুলো সেগুলো তোমাদের প্রথমে জানতে হবে। যে যৌগে দেখবে একটা ধাতু রয়েছে, যে যৌগে ধাতু রয়েছে সেটা কিন্তু তড়িৎযোজী যৌগ হয়ে যাবে, NaCl, KCl, MgCl2 প্রত্যেকটাই। আর যে যৌগে দেখবে কোনো রকম ধাতু নেই, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমামটা সেটা দেখবে সমযোজী যৌগ হয়ে যাচ্ছে। তোমার যেটা শেষ চ্যাপ্টার রয়েছে অর্থাৎ জৈব রসায়ন, সেখানে যতগুলো হাইড্রোকার্বন রয়েছে প্রত্যেকটাই কিন্তু সমযোজী যৌগ। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, সাধারণত তড়িৎযোজী এবং সমযোজী যৌগের মধ্যে কাদের গলনাঙ্ক বেশি হয়? এখানে একটা কথা আছে সাধারণত, কারণ কিছু ব্যতিক্রম থাকে কেমিস্ট্রির ক্ষেত্রে। এখানে তড়িৎযোজী সমযোজী যৌগের মধ্যে গলনাঙ্ক কিন্তু তড়িৎযোজী যে পদার্থগুলো রয়েছে, যৌগগুলো রয়েছে তাদের বেশি হয়। 3 নম্বর, সাধারণত কোন যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়? যেগুলো তড়িৎযোজী যৌগ, যেমন আমি NaCl, এগুলো কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ কি? জল। আর যেগুলো সমযোজী যৌগ সেগুলো কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন বেনজিন রয়েছে অধ্রুবীয় দ্রাবক। এরপরে 4 নম্বর দাগের প্রশ্ন, CaO যৌগে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যৌগে ক্যালসিয়াম আয়নের ইলেকট্রনবিন্যাস কত? তাহলে এখানে তোমাকে ভাবতে হবে CaO যৌগটা কীভাবে তৈরি হচ্ছে, Ca2+ O2-। তাহলে নর্মাল ক্যালসিয়ামে কটা থাকে ইলেকট্রন? 20টা থাকছে, তাহলে দুটো যেহেতু বেরিয়ে যাচ্ছে 18টা, 2, 8, 8, এটা হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি সমযোজী দ্বিবন্ধন রয়েছে? তার একটা কার্বনের সঙ্গে দুই দিকে দুটো হাইড্রোজেন দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত হয়, তাহলে দুটো দ্বিবন্ধন রয়েছে। এরপরে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে প্রশ্ন দেখো, দুটি মৃদু ও দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। এটা খুব ভালো করে যাবে, পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাহলে মৃদু কোনগুলো? যেমন আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে H2CO3। আর তীব্র যদি বলি আমরা যে অ্যাসিডগুলো জানি HNO3, HCl, এগুলো যে জলীয় দ্রবণ সেগুলো কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এছাড়া NaOH রয়েছে, KOH রয়েছে। এরপরে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতে কারা তড়িৎ পরিবহন করে? আমরা নর্মাল পরিবাহের ক্ষেত্রে দেখেছি মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনের জন্য দায়ী, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যে অ্যানায়ন এবং ক্যাটায়ন রয়েছে সেগুলো কিন্তু দায়ী। এরপরে সত্য মিথ্যা, অ্যানোডে জারণ ঘটে এবং
ক্যাথোডে বিজারণ ঘটে। একদম সঠিক, এটা মাথায় রাখতে হবে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। জারণ মানে কি? যেখানে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করার ঘটনাকে আমরা জারণ বলি। তাহলে অ্যানোডে গিয়ে কী করে, যে ক্যাটনগুলো রয়েছে, যে অ্যানায়নগুলো রয়েছে, সেই অ্যানায়নগুলো গিয়ে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে অ্যানোডে কী ঘটছে? জারণ ঘটে। এরপরে 4 নম্বর প্রশ্ন, প্ল্যাটিনাম তড়িৎদ্বয়ের ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত? তো ক্যাথোডে ক্যাটায়ন যাবে, তাহলে হাইড্রোজেন প্লাস যেটা যায় হাইড্রোজেন গ্যাস তৈরি করে, আর অ্যানোডে অক্সিজেন তৈরি হয়। সেটা 2:1, যে আয়তন অনুপাত 2 আয়তন হাইড্রোজেন তৈরি হয়, 1 আয়তন অক্সিজেন, তাহলে আয়তন অনুপাত 2:1। অ্যানোড মাড কি? যে কপার রয়েছে, সে কপারে আমরা যদি অশুদ্ধ কপার হয়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যদি আমরা বিশোধন করি, তো অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়, আমরা জানি। সেই অ্যানোডটা ক্ষয় পেয়ে যদি কোনো অশুদ্ধ রূপে কোনো যে ভালো যেগুলো ধাতু, মানে ভালো ধাতু মানে কম তড়িৎ ধনাত্মকতা রয়েছে, যেমন প্ল্যাটিনাম, সোনা, রূপা, এগুলো নিচে একটা মসৃণে কাপড় দেওয়া হয়, সেখানে জমা হয়। সেখানে আরও কিছু পদার্থ থাকে, সেখানে একটা কাদার মতন জমা হয়, ওই জন্য ওটাকে অ্যানোড মাড বলা হচ্ছে। তাহলে অ্যানোড মাডে কিন্তু যে দামি যে ধাতুগুলো রয়েছে, সোনা, রূপা বা প্ল্যাটিনাম, সেগুলো পাওয়া যায়। এরপরে 6 নম্বর দাগের প্রশ্ন দেখো, সোনার চামচের উপর রূপোর প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী কী ব্যবহার করতে হবে? তাহলে এখানে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যার উপরে প্রলেপ দেবে তাকে রাখতে হবে ক্যাথোডে, আর যে ধাতুর প্রলেপ দেবে তাকে রাখতে হবে অ্যানোডে। কারণ কি? অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়, আমরা সেটা দেখছিলাম। তাহলে যেহেতু অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, তাহলে অ্যানোডে আমি বিশুদ্ধ সেই ধাতুটা দেবো যার প্রলেপটা আমি দিচ্ছি। এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাকে দেবো? অ্যানোডে যে ধাতুটা রয়েছে তার কোনো লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কিন্তু ব্যবহার করব। এরপরে দেখো, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন খুব বড় একটা চ্যাপ্টার, খুব ভালো একটা চ্যাপ্টার, খুব প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার থেকে। তবু কিছু ভালো ভালো আমরা ছোট প্রশ্ন আলোচনা করব। দেখো, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? তো অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, CaO। এরপরে প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হলো যে অ্যামোনিয়া রয়েছে, ওই অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলি। এতে ভর হিসাবে 35% কিন্তু অ্যামোনিয়া থাকে এবং এর আপেক্ষিক গুরুত্ব 0.88। এরপরে প্রশ্ন, দুটো গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, সেটা কি? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে যদি আমি অ্যামোনিয়া গ্যাসের যদি বিক্রিয়া ঘটায়, তাহলে NH4Cl একটা সাদা ধোঁয়া তৈরি হয়। অ্যাকচুয়ালি ধোঁয়াটা কিন্তু ওটা গ্যাসীয় ধোঁয়া নয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে NH4Cl এর, সেগুলো কিন্তু কঠিন পদার্থ। তাই আমরা এখানে বলতে পারবো অ্যামোনিয়া এবং HCl যে গ্যাস রয়েছে তাদের বিক্রিয়া করলে কঠিন পদার্থ উৎপন্ন হয়। এরপরে রয়েছে, বিলীয়মান রং প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিলীয়মান রং প্রস্তুতিতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস যোগ করলে দ্রবণের বর্ণ কেমন হবে? দ্রবণের বর্ণ এখানে গাঢ় নীল বর্ণে হয়। কারণ কি? যে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট যে রয়েছে সেটার বর্ণ কিন্তু গাঢ় নীল বর্ণ। এরপরে রয়েছে 6 নম্বর প্রশ্ন, কিপ যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। 7 নম্বর, H2S শনাক্তকারী বিক্রিয়াটির নাম কি? মেলিনের বিক্রিয়া। সেখানে কি হয়, যে ক্ষারীয় অর্থাৎ সদ্য প্রস্তুত যে সোডিয়াম নাইট্রোক্সাইড রয়েছে তার সঙ্গে একটু NaOH যুক্ত করে দিতে হবে। যুক্ত করলে তার মধ্যে যদি আমরা H2S চালনা করি, তবে সেই যে দ্রবণটা থাকবে সেই দ্রবণের বর্ণ কিন্তু বেগুনি হয়ে যাবে। এরপরে একটা প্রশ্ন রয়েছে, দেখো, নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি করার জন্য বিক্রিয়ক হিসাবে কি কি ব্যবহার করা হয়? তাহলে এখানে বিক্রিয়ক হিসাবে সোডিয়াম নাইট্রেট অর্থাৎ NaNO2 ব্যবহার করা হয় এবং NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন দেখো, নাইট্রোলিম কি? CaC2 বা ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যদি আমি নাইট্রোজেন দিই এবং তাপমাত্রা অনেকটা বেশি করি অর্থাৎ 1100 ডিগ্রি সেলসিয়াস করি, তবে CaNCN এবং কার্বনের একটা ধূসর যে মিশ্রণ তৈরি হয় সেটাকে কিন্তু বলা হচ্ছে নাইট্রোলিম। সার হিসেবে কিন্তু নাইট্রোলিম ব্যবহার করা হয়। এরপরে 10টা, অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? HNO3 প্রস্তুত করা হয়। এরপরে এখানে আরও দুটো আছে, স্পর্শ পদ্ধতিতে H2SO4, লাবলাং পদ্ধতিতে HCl। তবে তোমাদের পরীক্ষা হলে HNO3 সম্বন্ধে পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি অসওয়াল্ড পদ্ধতিতে। এখানে একটা জিনিস দেখালাম, 11 দাগের প্রশ্ন দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার প্রস্তুতি 3 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্ট প্রশ্নের মাঝে আমি বলছি, এই কারণে বলছি প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু এটা অবশ্যই করে যাবে। এরপরে দেখো, আমরা নতুন চ্যাপ্টার আলোচনা করছি, ধাতুবিদ্যা। প্রথম প্রশ্ন, যে দাঁতের চিকিৎসার জন্য কোন অ্যামালগাম ব্যবহার করা হয়? অ্যামালগাম কি? যে পারদের যদি সংকর ধাতু থাকে তাকে আমরা অ্যামালগাম বলি। এবার সিলভারের যে অ্যামালগাম পাওয়া যায় সেটাকে কিন্তু আমাদের দাঁতের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
এরপরে রয়েছে পিতল ও কাঁসা যে সংকর ধাতু রয়েছে কোন ধাতুতে কি কি থাকে, এটা অত্যন্ত ভালোভাবে জানা উচিত। এখান থেকে প্রশ্ন তোমাদের পড়ার সম্ভাবনা রয়েছে। তাই পিতলে থাকে কপার এবং জিঙ্ক, কাঁসাতে থাকে কপার এবং টিন। এবার কার কত পার্সেন্টেজ সেটা বেশি গুরুত্বপূর্ণ না, তবুও করে যাবে। দেখবে কাঁসাতে 80% কপার থাকে এবং পিতলে 60 থেকে 80। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার থাকে? সিলভার থাকে না, কপার, জিঙ্ক এবং নিকেল থাকে 50, 30 এবং 20% করে। এরপরে প্রশ্ন রেড হেমাটাইট কার আকরিক? রেড হেমাটাইট Fe2O3 অর্থাৎ তাহলে লোহার আকরিক। তাই সংকেতটা জানলে কার আকরিক সেটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে ক্যালামাইন কার আকরিক? তাহলে ক্যালামাইনের সংকেতটাকে আমাদের সেটা প্রথমে জানতে হবে। ক্যালামাইন হলো ZnCO3, তাহলে এটা জিঙ্কের আকরিক। এরপরে 6 দাগের প্রশ্ন বক্সাইট ও জিঙ্ক ব্লেন্ডের সংকেত লেখো। বক্সাইট কি? Al2O3 2H2 আর জিঙ্ক ব্লেন্ড ZnS। এই যে 4টে বললাম ক্যালামাইন, বক্সাইট, জিঙ্ক ব্লেন্ড এবং রেড হেমাটাইট, এই 4টে অবশ্যই তোমরা দেখে যাবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই 4টে তোমার আকরিক জেনে যেতে হবে। এরপরে 7 নম্বর প্রশ্ন কার্বন বীজাণু পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? যার অপেক্ষাকৃত একটু কম সক্রিয় ধাতু, যেমন লোহা, জিঙ্ক, লেড, টিন, এগুলো কিন্তু তোমার কার্বন বীজাণু পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এরপরে 8 দাগের প্রশ্ন থার্মিট মিশ্রণ কি? থার্মিট পদ্ধতিতে আমরা যে ধাতু নিষ্কাশন করি সেখানে যখন আমরা লোহা এবং মানে লোহার যে আকরিক অর্থাৎ Fe2O3 এবং অ্যালুমিনিয়াম চূর্ণ যে আকরিক হচ্ছে মানে যে মিশ্রণটা, সেই মিশ্রণটাকে আমরা বলবো থার্মিট মিশ্রণ। এরপরে 9 দাগের প্রশ্ন দেখো কোন আয়ন উপস্থিত থাকলে লোহাতে দ্রুত মরিচা পড়ে? এখানে দুটো আয়ন রয়েছে Cl- এবং SO4 যদি আয়ন থাকে লোহায় দ্রুত মরিচা পড়ে। এরপরে 10 দাগের প্রশ্ন আর্দ্র বায়ুতে তামাকে দীর্ঘদিন ফেলে রাখলে তার উপরে কোন বর্ণের আস্তরণ পড়ে? সবুজ বর্ণের আস্তরণ পড়ে। এরপরে রয়েছে 11 দাগের প্রশ্ন আর্দ্র বায়ুতে কোন ধাতুটি নিজের ক্ষয়রোধ করে? এখানে অ্যালুমিনিয়াম ধাতু যদি রাখা হয় সেটা বায়ুমণ্ডলে যে অক্সিজেন থাকবে তার সঙ্গে বিক্রিয়া করে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Al2O3 উৎপন্ন করে, সেটা অ্যালুমিনিয়ামের উপর আস্তরণটা পড়ে যায়। পরবর্তীকালে ওই Al2O3 যেটা রয়েছে সেটা কিন্তু আর বিক্রিয়া করতে দেয় না, ফলে যে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম রয়েছে ভিতরে সেটা কিন্তু সেফ থাকে। তাহলে উত্তর হবে অ্যালুমিনিয়াম। এরপরে শেষ চ্যাপ্টার জৈব রসায়ন। তাহলে জৈব রসায়নে দেখো প্রথম প্রশ্ন রয়েছে প্রথম আবিষ্কৃত কৃত্রিম জৈব যৌগটি কি? ইউরিয়া ভোলার আবিষ্কার করেছিল। এরপরে রয়েছে এখানে উত্তরটা দেওয়াই হয়ে গেছে মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে 3 নম্বর একই সমকোণীয় শ্রেণীর অন্তর্গত পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? 14 ইউনিট, কারণ CH2 এর পার্থক্য ঘটে C12 আর H2 2 সে 14। এরপরে ইউপ্যাক নাম, এটা মাথায় রাখবে, তোমাদের পরীক্ষায় ইউপ্যাক নাম কিন্তু একটা পড়বে, ভালোভাবে ইউপ্যাক নাম দেখে যাবে। এরপরে মার্স গ্যাস এবং উড স্পিরিট বলা হয় কোন যৌগকে? মার্স গ্যাস বলা হয় মিথেনকে এবং উড স্পিরিট বলা হচ্ছে মিথাইল অ্যালকোহলকে। কেন বলা হয়? ওটা মার্সি পুল বা আবদ্ধ জলাভূমিতে তৈরি হয়, আর উড স্পিরিটটা কাঠের অন্তর্ধূমপাতনের ফলে তৈরি হয় ওই জন্য। এরপরে 6 নম্বর ইথিলিনের দুটো ব্যবহার। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে এবং যে মাস্টার্ড গ্যাস রয়েছে বিষাক্ত যুদ্ধক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেই জন্য কিন্তু ইথিলিন দরকার। এরপরে এলপিজি এবং সিএনজির মূল উপাদান কি? এলপিজির মূল উপাদান বিউটেন, সিএনজির মূল উপাদান মিথেন। এরপরে টেফলনের মনোমারের নাম এবং একটি ব্যবহার। টেফলন মানে পলিটেট্রাফ্লুরোইথিলিন, এর মনোমার হবে তাহলে টেট্রাফ্লুরোইথিলিন TFE। এর ব্যবহার যে ননস্টিকি প্যান রয়েছে সেটা প্রস্তুত করতে কিন্তু টেফলন ব্যবহার করা হয়। এরপরে 9 দাগের প্রশ্ন একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। প্রাকৃতিক কি হবে? প্রোটিন, সেলুলোজ, স্টার্চ সবগুলোই প্রাকৃতিক জৈব ভঙ্গুর এগুলো। আর একটা কৃত্রিম যেটা জৈব ভঙ্গুর হবে সেটা হবে নাইলন 6, নাইলন 2, তারপরে তোমার PHB, এগুলো বায়োপল। এরপরে 10 দাগের প্রশ্ন সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু উৎপন্ন হয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থেকো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাও।